আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয়, মেয়ে পুতুল এবং বোন রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। আর শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ তার পরিবারের নামে থাকা সম্পত্তি জব্দেরও আদেশ দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। সেই সাথে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে গুলশানে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ এবং টিউলিপ সিদ্দিক সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি 14 লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেয়। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শেখ হাসিনার বাসভবন, সুধা সদন, তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে থাকা ধানমন্ডিতে 16 কাঠা জমি, শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈরের প্রায় 10% জমি এবং সেগুনবাগিচার ফ্ল্যাট সহ তার মেয়ে টিউলিপ ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে থাকা গুলশানের বাড়ি জব্দেরও নির্দেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত শেখ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরাইজি। রিটকারীর আইনজীবী বলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তী সময়ে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম ইন্টারন্যাশনাল তাদের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে সহযোগিতা চেয়েছে রাশিয়া। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এই অনুরোধ জানান ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোসিন। 2023 সালে গ্যাসপ্রোম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাসপ্রোমকে ধন্যবাদ জানান। বলেন, এই বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। রাষ্ট্রদূত বৈঠকে বাণিজ্য সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে সরকার, অর্থাৎ তাকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে। 2003 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। অন্যদিকে এবছর 7 বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে আল মাহমুদ, সংস্কৃতিতে কেন্দ্রীয় শহীদ নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, শিক্ষা ও সংস্কৃতিতে বদরুদ্দিন ওমর এবং আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর নাম থাকার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় তার নাম রাখা হয়নি, কারণ তিনি 1985 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। দ্বিতীয়বার কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার নজির নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামো সংস্কারই নয়, বাজার নিয়ন্ত্রণ সহ মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হওয়া উচিত। বলেছেন, ক্ষমতায় গেলে কিভাবে সমস্যার সমাধান হবে জনগণের সামনে তা তুলে ধরতে হবে দলগুলোকে। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। যদি হয় আমাদের মূল লক্ষ্য, তাহলে গত 16 বছর রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে এনডিএম। ইফতারের আগে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 15 বছর যে অধিকারের জন্য লড়াই করেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা, স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে তার আংশিক সফলতা এসেছে। আন্দোলন সংগ্রাম করেছে আমাদের হারিয়ে যাওয়া বা ডাকাতি করে নেওয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকার, সেটাতে আমরা পার্টলি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে রাষ্ট্র মেরামতের ভাবনার কথা তুলে ধরেছে বিএনপি, এমনটা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধানেও নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এদেশের অধিকাংশ মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটিকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো। এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। তবে মূল ইস্যু থেকে দৃষ্টি যেন দূরে সরে চলে না যায়, সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। পরে অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি ও দুঃশাসন দূর করতে কাজ করছে তার দল। সন্ধ্যায় বিশেষজনদের সম্মানে কাফরুল উত্তর থানা জামায়াত ইসলামের ইফতার ও দোয়া মাহফিলের আলোচনায় এই কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী এই সংগ্রামে সবাইকে পাশে চায়। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত না হলে দেশ এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, আল্লাহর দেয়া বিধান দিয়ে দেশ পরিচালিত হয়নি বলেই দেশে এত হানাহানি। দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফেরত আনা সম্ভব এবং এজন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের দিনক্ষণ নির্ধারণ হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করার বিষয়ে যাচাই বাছাই করতে কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দুপুরে সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির তথ্য অনুযায়ী 2009 থেকে গেল বছরের 5 আগস্ট পর্যন্ত $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে $17 বিলিয়ন পাচার হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে। টাকা ফিরিয়ে আনতে গত বছরের সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্কফোর্সও গঠন করা হয়। এখন বিশেষ আইন করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
প্রশ্ন ছিল এই বছরের মধ্যে পাচার হওয়া অর্থের কিছুটা ফেরত আসবে কিনা। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এই জন্য আইনের কিছুটা আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশ সাথে এগুলো করবো, এটা আর কিছুটা সম্ভব। এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না নিই আরো 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। আর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের সাথে আলাপকালে জানান 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি হতে উত্তরণের তারিখ নির্ধারিত হলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারে সরকার। যাচাই বাছাই করতে গঠিত হয়েছে কমিটিও। আমরা অলরেডি শুরু করি, তবে আমরা সেটা দেখেছি কি আমরা এটা সম্ভব, আমরা তাহলে চাইবো না। আমরা তো এখন আমরা সবকিছু তো পুনর্মূল্যায়ন করছি। আমরা সিদ্ধান্ত এখন আসিনি। আমরা সেই সিদ্ধান্ত আসার জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি এই 19 সদস্য আছে, একটা কমিটি হয়েছে, আমরা ওগুলো নিয়ে কাজ করছি। আমরা সহসা আপনারা জানতে পারবেন। দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে আছে স্বীকার করে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ডক্টর আনিসুজ্জামান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসরদের সহযোগিতা ও অবৈধ অর্থের দাপটে একটি দল দেশের গণতন্ত্র বিপন্ন করার পায়তারা করছে। তাদের এমন কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের ভূমিকা অনেক। যারাই দেশ বিরোধী কাজে লিপ্ত, বৃহৎ স্বার্থে সেগুলো জাতির সামনে তুলে ধরা উচিত। এ সময় জুলাই আন্দোলনে সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন বিএনপির এই নেতা। একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। কোন ব্যবসায়ী হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয়, কোন ব্যবসায়ীকে। আজকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু লিখছেন না। শেখ হাসিনা সরকারের সময়ে বাণিজ্যিক সংগঠনগুলো টেকসই উন্নয়নের কথা বলে দুর্নীতিতে অংশ নিত, এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজির জন্য নাগরিক মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশে বেসরকারি খাতের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে অর্থায়ন স্বল্পতা, গ্যাস ও বিদ্যুৎ সংকট বড় বাধা। এছাড়া আধুনিক প্রযুক্তি, দক্ষ শ্রমিক ও সরকারি ব্যবস্থাপনাও ঘাটতি রয়েছে। প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তুলতে সৎ উদ্যোক্তার পাশাপাশি সৎ প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয়। বলেন, ধীরে হলেও দেশের জনগণের মধ্যে টেকসই উন্নয়নের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি হচ্ছে। ওই প্রতিষ্ঠানগুলো নেই নেতৃত্বের ভিতরে ছিল, তারা দুর্নীতি করেছেন। আবার একই সাথে যখন তারা টেকসই উন্নয়নের কথা বলেছেন, এটা তো খুবই ইংরেজিতে হলো বলে, বাংলায় কি হয়, ফাঁকা বুলির মতো শোনা গেছে। সেহেতু এইটা তো ওনাদের কথাগুলো তো টেকসই হয়নি। সেহেতু প্রতিযোগিতামূলক অর্থনীতি ফিরিয়ে আনতে হবে, প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে এবং একই রকমভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে সৎ প্রতিযোগিতামূলক নেতৃত্ব নির্বাচনও নিশ্চিত করতে হবে। ইয়ুথ ফর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় জাকাত সামিট। বিকেলে রাজধানী ধানমন্ডিতে একটি কনভেনশন হলে এই জাকাত সামিট অনুষ্ঠিত হয়। এছাড়া এতিম ও পথশিশুদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করে ইয়ুথ ফর বাংলাদেশ। সংগঠনটি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ভালো কাজের হোটেল, স্বনির্ভর বাংলাদেশ সহ 6 প্রকল্প পরিচালনা করছে বিগত কয়েক বছর ধরে। মানুষের সহযোগিতা পেলে আগামীতে সারা দেশে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলেও জানানো হয়। ইফতারের আগে দেশ জাতির শান্তি কামনা করা মোনাজাত করা হয়। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তাদের উন্নত প্রশিক্ষণের জন্য 25 লাখ টাকার অনুদান ঘোষণা করেছেন মন্ত্রণালয়ের সচিব। জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতিকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আপাতত এই দলটির উন্নত প্রশিক্ষণের জন্য আর্থিক অনুদান দেওয়া হলো। আগামী কাবাডির জন্য বাজেট বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম পদক। সুযোগ সুবিধা বাড়ালে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করেন নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক। এর আগে নারীদের এই সাফল্যের জন্য সংবর্ধনা দিয়েছে কাবাডি ফেডারেশন। 5 লাখ টাকার আর্থিক পুরস্কার পেয়েছে ব্রোঞ্জজয়ী দলটি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।